বজ্রপাতের তীব্র শব্দে কাঁপন ধরছে গায়ে। বিদ্যুৎ ঝলকানির মৃদু আলোতে ঝাপসা দেখাচ্ছে সব কিছু। সপ্তদশীর কাজল দিঘি চোখ দুটোতে ভর জমিয়েছে একরাশ হতবাকতা। সম্পূর্ণ বদন জুড়ে বয়ে যাচ্ছে মৃদু ঝংকার। পা দুটো নীল হয়ে যাচ্ছে ক্রমশ। বরফের পুরুত্বে দেবে যাচ্ছে সপ্তদশীর অর্ধেকটা কোমর। সম্মুখে মাথা নুয়ে বসে থাকা যুবক বোধহয় নজর লুকাচ্ছে। বারে বারে ঠোঁটে ঠোঁট চেপে বসে আছে মেকি ভাব নিয়ে। সপ্তদশীর মসৃণ ললাটে ভাঁজ পড়েছে স্পষ্ট। একদৃষ্টে যুবকের পানে তাকিয়ে থেকে সন্দিহান গলায় শুধালো, আপনি কি সত্যি সিদ্ধার্থ? তরাক নজর উঠায় যুবক। চোখাচোখি হলো সপ্তদশীর কাজল দিঘি চোখ দুটোর সাথে। আশ্চর্য! সুনয়না দৃষ্টি ঝুঁকল না মোটেও। কপালে বক্ররেখার ছাপ ফুটিয়ে স্নিগ্ধ গলায় ফের আওড়ালো, উত্তর দিন। যুবক ঢোক গিলল সামান্য। তড়িঘড়ি করে উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। কপালের ভাঁজ গাঢ় হলো সপ্তদশীর। তীক্ষ্ণ হলো দৃষ্টি। বিদ্যুৎ চমকানোর মৃদু আলোয় যুবকের মুখাবয় পরখ করতে লাগলো কেমন। যুবকের মুখটা বড্ড লম্বা। আগের তুলনায় হুট করে অত কালচে হলো কিভাবে? তার ডান গাল হতে ঠোঁটের ভাঁজ অবধি বেশ গভীর একখানা ক্ষত। ক্ষতের গায়ে সেলাইগুলো বড্ড স্পষ্ট। বোধহয় কদিন আগেই সেলাই করিয়েছে ক্ষত জায়গাটা। মাহির চোখে মুখে স্পষ্ট হতবম্বতার ছাপ। সিডের মুখে তো এমন কোনো দাগ ছিল না, তার স্পষ্ট মনে আছে। প্রথম যেদিন সিডের সাথে দেখা হয়েছিল তখন সিডকে দেখতে এতটাও কালো মনে হয়নি। তার উপর অমন বিদঘুটে আকারের ঠোঁট কাটা। মাহির ভয় লাগছে এবার। সপ্তদশী নিজের পা দুটো ক্রমান্বয়ে গুটিয়ে নিচ্ছে। যুবক কিছু আঁচ পেল কিনা কে জানে। সে তৎক্ষণাৎ হাত উঁচিয়ে মাথার উপর হুডিটা ফেলে দিয়ে ঢেকে নিল নিজের মুখ। ভয়ার্ত মাহির পানে একদৃষ্টিতে তাকিয়ে থেকে ধিমি স্বরে আশ্বস্ত করল, ভয় পেও না সানবাট, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি তাড়াতাড়ি ওঠো। এতক্ষণে ওরা নিশ্চয়ই তোমার পালানোর খবর পেয়ে গেছে। ওরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। তাই বলছি প্লিজ ওঠো। আর একটু এগোলেই রোড সানবাট। একবার যে কোনো একটা ট্রাকে উঠে পড়তে পারলেই তুমি এই নরক থেকে মুক্ত। বোকা মাহির মুখখানা বড্ড দ্বিধাগ্রস্ত। কপালে চিন্তার ভাঁজ, অথচ চোখে পালানোর অসহায়ত্ব। যুবকের নিখাদ দৃষ্টি পুঙ্খানুপুঙ্খভাবে পরখ করে যাচ্ছে সব। মাহি নিজ দোলাচলে মগ্ন থেকে আচমকাই বলে ওঠে, আপনি তো ওই রাক্ষসের লোক, তাহলে আমায় কেন সাহায্য করছেন? আপনিও যে দিন শেষে মেইডেনের মতো বিশ্বাসঘাতকতা করবেন না, তার নিশ্চয়তা কি? সপ্তদশীর ছোট্ট মস্তিষ্কের তীক্ষ্ণ প্রশ্নে আলতো হাসল যুবক। রয়ে শয়ে হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো কোনো রকমে। এক হাত ফের মাহির পানে বাড়িয়ে দিয়ে বলল, একটাবার সাহস করে হাতটা ধরে দেখো সানবাট, কথা দিচ্ছি এই দেহে প্রাণ থাকতে তোমার বাড়িয়ে দেওয়া হাতখানা মাঝপথে ছেড়ে দেবার মতো দুঃসাহস দেখাবো না। মাহি আশ্চর্য বনে তাকিয়ে আছে কেমন। লোকটার কথা এত ভারী কেন? তিনি তো আগে এভাবে কথা বলতেন না। সব সময় হাসি ঠাট্টায় মেতে থাকতেন। কণ্ঠ ছিল বেশ ফুরফুরে। তবে আজ এমন অদ্ভুত লাগছে কেন তাকে? মাহি দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত। সাহস করে যুবকের বাড়িয়ে রাখা হাতের দিকে নিজের কোমল হাতখানা একটু একটু করে বাড়ায় সে। যুবকের শক্তপোক্ত হাতের তালুতে হাত ঠেকাতে যাবে, অমনি সপ্তদশীর চোখের সামনে ভেসে উঠল মুগ্ধ নামক রাগী পুরুষের হিংস্র মুখখানা। যেন সে আগুন চোখে তাকিয়ে আছে তার দিকে। তৎক্ষণাৎ ভরকায় মাহি। বুকটা কেমন কেঁপে উঠল আচমকা।
বেচারি মনের মধ্যে একরাশ ভয় নিয়ে নিজের বাড়িয়ে দেওয়া হাতটা কেমন তড়িঘড়ি করে গুটিয়ে নিল ভয়ে। বুকের কাছে দুই হাত চেপে আনমনে বিড়বিড় করল, কাকে দেখছি আমি? ওই রাক্ষসের মুখটা এভাবে যখন তখন চোখের সামনে ভেসে উঠছে কেন? আমি তো পালিয়ে এসেছি তার প্যালেস থেকে, তারপরও কেন দেখছি তাকে? যুবক ভ্রু গুটিয়ে একদৃষ্টে তাকিয়ে আছে সপ্তদশীর পানে। মেয়েটার আনমনে বিড়বিড় করে বলা কথাগুলো মোটেও কানে যাচ্ছে না তার। সে কেমন কপাল গুটিয়ে শঙ্কিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কি বলছো সানবাট? তখনই হকচকিয়ে ওঠে মাহি। সম্বিত ফিরে পেয়ে এদিক ওদিক তাকায় এলোমেলো দৃষ্টিতে। প্রসঙ্গ এড়াতে খানিক ঢোক গিলে বলে ওঠে, আর কতটুকু দৌড়াতে হবে? অলক্ষ্যে স্মিত হাসল যুবক। তড়িঘড়ি করে সপ্তদশীর পথ হতে 2 কদম সরে দাঁড়িয়ে বলল, আর একটু দৌড়াতে পারবে তো? উপর নিচ মাথা নাড়ায় মাহি। অতঃপর নতুন উদ্যমে অজ্ঞাত যুবকের সাথে পায়ে পা মিলিয়ে ছুট লাগায় অজানা পথে। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত মাহি। পা দুটো বোধহয় আর চলছেই না। সপ্তদশী হাঁপাচ্ছে ভীষণ। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে রীতিমতো। পায়ের গতিরোধ হচ্ছে বারংবার। পাশ থেকে যুবক বড্ড বিচলিত হলো বুঝি। তড়িঘড়ি করে এগিয়ে এসে একরাশ অস্থিরতায় সপ্তদশীর হাতের কোনোই আগলে ধরতে চাইলেই তৎক্ষণাৎ হাত ঝাঁকিয়ে সরিয়ে নেয় মাহি। হাঁপাতে হাঁপাতে শুকনো ঢোক গিলে আধো-স্বরে বলল, ছোবেন না আমায়। যুবক থামল। অসহায় চোখে তাকিয়ে রইল মেয়েটার পানে। মাহির কষ্ট হচ্ছে খুব, তা স্পষ্ট। মেয়েটা কেমন 2 হাতে পেট চেপে ধরে কুণ্ঠা যাচ্ছে রীতিমতো। যুবক তখনই ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখে। অদূর থেকে ভেসে আসছে নিয়ন আলোর ঝলকানি। তার মানে রাস্তার বেশি দূরে নেই। যুবক সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। মাহির উদ্দেশ্যে যেই না কিছু বলবে অমনি তার দৃষ্টি গিয়ে থমকালো অদূরের ঘন জঙ্গলের দিকে। বেশ কিছু টর্চ লাইটের আলো ধেয়ে আসছে এদিকেই। যুবক অস্থির এই পর্যায়ে। তড়িঘড়ি করে মাহির নিকট এগিয়ে এসে চাপা স্বরে বলল, ওরা এসে পড়েছে, তাড়াতাড়ি চলো। হকচকায় মাহি। তড়িৎ ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। জঙ্গল থেকে টর্চ লাইটের আলো ধেয়ে আসতে দেখে মুহূর্তেই নিঃশ্বাস আটকে গেল সপ্তদশীর। মেয়েটা কেমন হড়বড়িয়ে পা বাড়ালো সম্মুখে। পেছন পেছন যুবকও ছুটল। অত বড় পথটা দুজনে অতিক্রম করল মাত্র মিনিট 5 অবশেষে দুজন দেখা পেল কংক্রিটের দুর্গম রাস্তাখানার প্রায় বেশ কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে 6টি ট্রাক। বাদবাকি 5টা ট্রাকের হেডলাইট বন্ধ থাকলেও একটার হেডলাইট এখনও জ্বলছে। আশেপাশে ড্রাইভারদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। যুবক সুযোগ বুঝে তখনই মাহিকে টেনে নিয়ে গেল রাস্তার ধারের বড় পাইন গাছের আড়ালে। মাহি ভরকায়। কপাল কুঁচকে যুবকের তামাটে মুখ পানে তাকায় শক্ত চোখে। যুবক সেসবে তোয়াক্কা করল না মোটেও। ভীষণ অস্থিরতায় ট্রাউজারের পকেট হাতড়ে বেশ কিছু রুবল রাশিয়ান মুদ্রা বের করে এনে জোরপূর্বক ধরিয়ে দিল মাহির হাতে। মাহি হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইল শুধু। মনের মধ্যে কত প্রশ্ন তার, অথচ বলবার জো নেই। যুবক তখন আরেক পকেট থেকে একখানা সেলফোন বের করে এনে মাহিকে দিয়ে বলল, এখানে বেশ কিছু রুবল আছে, এগুলো তোমার কাছে রাখো, তোমার কাজে লাগবে। আর এই যে ফোনটা দিলাম, এটাতে ট্র্যাকিং সিস্টেম অন করা আছে। তুমি যেখানেই থাকবে আমি ঠিক চলে আসব তোমার কাছে। তুমি একদম ঘাবড়াবে না সানবাট। হতবাক মাহি। চোখে মুখে স্পষ্ট অবাকের ছায়া। সে কেমন ধরে আসা কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি আসবেন না আমার সাথে? আমি একা কোথায় যাব? চোখ দুটো চিকচিক করছে যুবকের। ঘাড় বারবার এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছে শত্রুদের আগমন।
সপ্তদশীর এহেন কথায় মনটা তার চিৎকার দিয়ে বলছে, আমিও যেতে চাই তোমার সাথে সানবাট, তবে আমি অসহায়, এখন অনেক কাজ বাকি। মনে মনে এরূপ বাক্য আওড়ালেও যুবকের ঠোঁটের আগায় ফুটল বিপরীত বাক্য। মোটা কণ্ঠে আওড়ালো, ইউ নিড টু বি এ স্ট্রং সানবাট। আমি তোমায় ট্রাকে তুলে দেব। এই ট্রাক গিয়ে থামবে মস্কোর সাদোভোত মার্কেটে। তুমি ট্রাক থেকে নেমেই আমায় কল করবে, ওকে? ডায়াল লিস্টের প্রথম নম্বরটাই আমার। আর হ্যাঁ, মোটেও অপরিচিত কারোর সাথে কথা বলবে না, কেমন? আমি অতি শীঘ্রই তোমার পাসপোর্ট নিয়ে ফিরব। থামল যুবক। এক মুহূর্ত সপ্তদশীর পানে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ফের আওড়ালো, আমি জানি তুমি পারবে সানবাট। মাহি প্রতিক্রিয়ার শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। হাত দুটোতে মুঠোবন্দি সেলফোন এবং রাশিয়ান মুদ্রা। দুরু দুরু করে কাঁপছে বুক। যুবক এবারেও নিজ উদ্যোগে টেনে ধরে মাহির বাঁ হাতের কবজি। চারিদিকে সতর্ক দৃষ্টি আওড়ে গুটি গুটি পায়ে এগোয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শেষ ট্রাকের দিকে। যুবক সময় নিয়ে এগিয়ে এসে দাঁড়ালো ট্রাক ড্রাইভারের দরজার কাছে। হাত উঁচিয়ে ট্রাকের গায়ে দুইবার টোকা বসাতেই পেছন থেকে খুলে গেল ট্রাকের দরজা। যুবক তৎক্ষণাৎ মাহিকে নিয়ে ছুটল সেদিকে। আশপাশ একবার ভালো মতো পরখ করে মাহির হাত ধরে তাকে উঠিয়ে দিল ট্রাকে। অতঃপর ফিসফিসিয়ে বলল, চুপ করে বসে থাকবে সানবাট, কোনো শব্দ নয়, ওকে? মাহি মাথা নাড়ায় নীরবে। মেয়েটা কেমন জড়সড় ভাব নিয়ে বসে আছে এক কোণে। বোধহয় ভয় পাচ্ছে সপ্তদশী। যুবক ফোঁস করে নিঃশ্বাস ফেলল খানিকটা। কাতর চোখে মাহির ছোট্ট মুখের আদলে তাকিয়ে থেকে বলল, নিজের খেয়াল রেখো সানবাট। মাহি শুনল নীরবে। চুপচাপ গা গুটিয়ে বসে রইল কেমন। যুবক আর এক মুহূর্ত দেরি না করে ট্রাকের দরজাটা লাগিয়ে দিল আলগোছে। তারপর ফের ড্রাইভারের দরজার কাছে গিয়ে দুটো টোকা বসাতেই ট্রাকের ইঞ্জিনে স্টার্ট বসায় ড্রাইভার মহোদয়। বন্ধ হেডলাইটের বাতি জ্বলে উঠল মুহূর্তেই। ট্রাকের বিশাল চারটে চাকা ঘুরতে লাগলো রয়ে শয়ে। যুবক সরে দাঁড়ায় পথ ছেড়ে। চাতক পাখির দৃষ্টিতে তাকিয়ে দেখল ট্রাকের চলে যাওয়া। আশ্চর্য! যুবকের ডান হাত আচমকাই উঠে এসেছে তার হৃৎপিণ্ড বরাবর। আলতো করে ডলছে সেথায়। তার ভাব এমন, কেউ বুঝি তার হৃৎপিণ্ডটা খুলে নিয়ে যাচ্ছে। তার চেয়েও বড় ব্যাপারখানা হচ্ছে, তার চোখ দুটো কেমন চিকচিক করছে। সে কি আদৌ কাঁদছে কিনা কে জানে। যুবক ভীষণ ক্লান্ততার সাথে হাঁটু গেড়ে বসল কংক্রিটের রাস্তায়। চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু। বদনখানি কাঁপছে রীতিমতো। সে কেমন ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ালো, আমি সিদ্ধার্থ নই সানবাট, আমি সিদ্ধার্থ নই। ঝড়ের বেগে ছুটছে রোলস রয়েস। ড্রাইভিং সিটে বসে থাকায় ড্রাইভার মহাশয় বড্ড আতঙ্কিত। ব্যাকসিট হতে বরাবরের ন্যায় তারা দেখাচ্ছেন হিসাম। বেচারা ড্রাইভারকে ব্যাপক গালমন্দ করে বলে যাচ্ছেন, গো ফাস্টার অ্যাসোল। ড্রাইভার তিক্ত বিরক্ত। মনটা তার চিৎকার দিয়ে মনিবের মুখের উপর বলে দিতে চাইছে, এই ব্যাটা, পারলে নিজে এসে চালা। তবে মনের কোণে উত্থাপিত হওয়া এহেন বিকট দুঃসাহসিক কথাটুকু ঠোঁটের আগায় আসার আগেই গিলে নিলেন সে কোনো মতে। স্রেফ মাথা কাত করে বললেন, জি, চালাচ্ছি। ব্যাকসিটে গায়ে বসলেন না হিসাম। আধবুড়ো দুর্বল বদনখানি বড্ড অস্থির তার। ফর্সা গায়ে কাপড়ের ছিটে ফোটাও নেই। কোমরে পেঁচিয়ে রাখা একখানা মকমলের তোয়ালে মাত্র। লোমশ বুকটাতে ঘামের তীব্র উপস্থিতি জানান দিচ্ছে, মহাশয় বুঝি বড্ড আতঙ্কিত। ঝোড়ো বেগে গাড়িটি ছুটছে ইস্তাম্বুলের ব্যস্ত মহাসড়কে। কিছুক্ষণ পরেই তা ঢুকবে মহন্তী টানেলে। হিসাম খানিক স্থির হয়েছে এই পর্যায়ে।
অস্থির দেহটা সিটের গায়ে আলতো করে ঠেকিয়েছেন কোনো মতে। এরই মধ্যে গাড়ি প্রবেশ করল মহন্তী টানেলে। গোলাকার বড়সড় টানেলের ভেতর আজও বরাবরের ন্যায় রাতের উপস্থিতি। সিলিংয়ে জ্বলজ্বল করছে হলদেটে আলোর লাইট। হিসাম স্বস্তিতে খানিক চোখ বুজতেই ড্রাইভার হঠাৎ ব্রেক কষল গাড়িতে। এহেন হুটহাট ঘটনার আকস্মিকতায় হকচকায় হিসাম। আধবুড়ো মহাশয় নিজের ভারী শরীরটার তাল সামলাতে না পেরে তখনই ঝুঁকে পড়লেন বেশ কিছুটা। ড্রাইভার তটস্থ, গোল গোল চোখে তাকিয়ে আছে সম্মুখে। এদিকে হিসাম ততক্ষণে নিজেকে সামলালেন কোনো মতে। কটমট করতে করতে ড্রাইভারের উদ্দেশ্যে কঠিন গলায় বললেন, মাদার ফাকার, ঠিকমতো গাড়ি চালাতে পারিস না? মাঝ রাস্তায় গাড়ি থামালি কেন? ড্রাইভার জবাব দিলেন না, না ফিরলেন পেছনে। হিসাম বড্ড চটলেন এই পর্যায়ে। দাঁতে দাঁত চেপে ড্রাইভারের সিটের পেছন থেকে সরে আসতেই চুপসে গেলেন তিনি। গাড়ির কাছ থেকে মাত্র কয়েক হাত দূরত্বে পথ আটকে দাঁড় করিয়ে রাখা একখানা বাইক। একজন বলিষ্ঠ পুরুষ বসে আছেন বাইকে, মাথায় কালো হেলমেট। এক হাতে ভর দিয়ে গা এলিয়ে রেখেছে কেমন। এক পা বাইকের কোলে উঁচিয়ে রাখলেও আরেক পা জমিনে গড়াগড়ি খাচ্ছে। হিসাম থমকায়, হতবিহলের ন্যায় আওড়ায় সে, হু ইজ দিস বাস্টার্ড? কথাটুকু জিভের আগা দিয়ে বেরিয়েছে মাত্র, আর অমনি হিসামের হৃদয় থমকালো সম্মুখে চেয়ে থেকে। একসঙ্গে বেশ কিছু ব্ল্যাক মার্সিডিজ বেঞ্জ ধেয়ে এসে সারিবদ্ধভাবে দাঁড়ালো বাইকারের একদম পেছনে, যেন তারা অনুগত্য করছে সামনের মানুষটার। হিসাম ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল বার কয়েক। কাঁপা কাঁপা হাতে ড্রাইভারের কাঁধ ছুঁয়ে চাপা স্বরে বলল, গাড়ি পেছনে নে। ড্রাইভার ফাঁপা ঢোক গিলছেন। কাঁপা কাঁপা বদনে তখনই পাশের দরজা খুলে বেরিয়ে গেলেন গাড়ি থেকে। এদিকে হিসাম পড়লেন মহাদোটানায়। ড্রাইভার বিশ্বাসঘাতক যে সুযোগ পেয়ে ছুটে পালালো তাকে ছেড়ে। হিসাম কোনোরূপ কালবিলম্ব না করে তখনই হড়বড়িয়ে ব্যাকসিট থেকে চলে এলেন ফ্রন্ট সিটে। কোমরের তোয়ালেটা কোনো রকম খুলতে খুলতে বাঁচল তার। বেচারা এক হাতে গাড়ির সবগুলো দরজা লক করলেন ভালো মতো। অতপর স্টিয়ারিংয়ের হাতলে টান বসিয়ে যেই না গাড়িকে পেছনে নেবেন, অমনি পেছন থেকে কর্কশ শব্দে বেজে উঠল অগণিত গাড়ির হর্ন। হিসাম ভরকালেন। তড়িঘড়ি করে ব্রেক কষে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দেখলেন পেছনেও পথ আটকে দাঁড়িয়ে আছে বেশ কিছু গাড়ি। ভয়ে প্রাণ বেরোনোর জোগাড় বেচারা হিসামের। কোনোরূপ উপায়ন্তর না পেয়ে চুপটি করে বসে রইল নিজ গাড়িতে। গাড়িটা বুলেট প্রুফ, বাইরে থেকে হাজারটা বুলেট ছুড়লেও গায়ে একটুখানি আঁচড়ও লাগবে না তার। এই নিয়ে প্রশান্তির হাসি টানলেন হিসাম। ইচ্ছে করে ডান হাতের মিডল ফিঙ্গার উঁচিয়ে দেখালেন সবাইকে। ওদিকে বাইকার মহোদয় এতক্ষণে নড়ে চড়ে উঠলেন। বাইকের উপর থেকে নেমে এসে দুই হাত পকেটে গুজে দাম্ভিক কদম বাড়াতে লাগলেন হিসামের গাড়ির দিকে। হাঁটার মাঝপথে একবার ঘাড় বাঁকিয়ে তাকালেন তিনি, আর অমনি কোত্থেকে দুজন গার্ডস কেমন তড়িৎ বেগে ছুটে এলেন হিসামের গাড়ির সামনে। বুলেট প্রুফ গাড়িটির উইলশিট বড্ড শক্তিশালী, অল্প আঘাতে থোড়াই ভাঙবে। গার্ড দুজন হাতে করে দুটো ব্যাগ নিয়ে এলেন। অতপর ব্যাগ থেকে 4টে সেকশন ডিভাইস এনে বসিয়ে দিলেন উইলশিল্ডের চারপাশে। ভেতরে বসে থাকা হিসাম হা হয়ে দেখছে সব। কি করছে তারা তাই হয়তো বোঝার চেষ্টায় মত্ত তিনি। উইলশিল্ডের গায়ে বসেছে 4টে শক্তিশালী সেকশন ডিভাইস। গার্ড দুজন আধুনিক রিমোটের সাহায্যে মাত্র দুটো চাপে ঘটালেন কন্ট্রোল ব্লাস্ট। মুহূর্তে উইলশিল্ডের আস্তরণে মৃদু ফাটল ধরল। এহেন কাণ্ডে তটস্থ হিসাম, চক্ষু ছানা বড়া করে তাকিয়ে আছে বাইরে। অদূর থেকে বলিষ্ঠ পুরুষ এগিয়ে আসছেন ক্রমাগত।
তার দাম্ভিক কদম আচমকাই থামল গাড়ির সম্মুখে এসে। কিয়ৎক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে যুবক বাহাত বাড়ায় পাশে। ঠিক তখনই কেউ একজন বিনম্র শ্রদ্ধায় মাথা নুয়ে যুবকের হাতে তুলে দেয় একখানা মোটা লৌহদণ্ড। যুবক বেশ আরামসে লৌহদণ্ডটা হাতে নিয়ে খানিকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে আচমকা তা দিয়ে আঘাত বসালো উইন্ডশিল্ডের গায়ে। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল উইন্ডশিল্ডের কাচ। চূর্ণ বিচূর্ণের ছিটে ফোঁটা গিয়ে আঘাত হানল হিসামের উদম গায়ে। চামড়া ভেদ করে কাচের টুকরো দেবে গেল বহু জায়গায়। হিসাম আর্তনাদ করে ওঠে। ডান চোখে ঢুকেছে এক টুকরো কাচ। রক্ত গলগলিয়ে পড়ছে গাল বেয়ে। ওদিকে যুবক এবার এক লাফে উঠে এসেছে বনেটের উপর। এক হাঁটুতে ঝুঁকে বসে আচমকা ডান হাত বাড়িয়ে দিল হিসামের দিকে। গম্ভীর অথচ কুরকণ্ঠে বলল, মাই মানি। হিসাম বাকরুদ্ধ। নিষ্পলক চোখে তাকিয়ে আছেন কেমন। মস্তিষ্ক বড্ড ফাঁকা লাগছে এখন। সে খানিক সময় নিয়ে অস্ফুটে আওড়াল, আপনি? হেলমেটের আড়ালে থাকা পিয়ার্সিং করা ঠোঁট দুটো দাঁতের সঙ্গে পিষে হাসল যুবক। ডান হাতে আলতো করে হেলমেটের গ্লাস তুলে নিজের বাদামি চোখ দুটো উন্মুক্ত করে শান্ত কণ্ঠে আওড়াল, দ্য শ্যাডো মনস্টার। থমকায় হিসাম। হৃদয়ের দুটো স্পন্দন বুঝি মিস হয়ে গেল ইতিমধ্যে। চোখ দুটো বেরিয়ে আসার জোগাড় তার। ওষ্ঠপুটের ফাঁক বেড়েছে বহুগুণ। যুবকের ঈগল দৃষ্টির পানে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই হঠাৎ মনে পড়ে গেল মনস্টারের দিকে চোখ তুলে তাকাতে নেই। তাকালে মৃত্যু নিশ্চিত। তৎক্ষণাৎ নজর ঝুঁকায় হিসাম। কাঁপতে কাঁপতে আতঙ্কিত কণ্ঠে বলে ওঠে, ক্ষমা করুন, ক্ষমা করুন আমায় মনস্টার। আমি জানতাম না এটা আপনি। আই ওয়ান্ট মাই মানি। গম্ভীর কণ্ঠটা কানে যেতেই শিরদাঁড়া সোজা হয়ে গেল হিসামের। বেচারা তড়িঘড়ি করে গাড়ির ড্যাশবোর্ডের পাশে থাকা গ্লাভ বক্স হাতড়ে একখানা চাবির গোছা বের করে এনে আলগোছে তুলে দেয় মনস্টারের হাতে। প্রাণ ভিক্ষা চেয়ে ফের কাতর কণ্ঠে শুধায়, সব নিয়ে যান মনস্টার, বাট প্লিজ ডোন্ট কিল মি। এহেন কথাটা মনস্টার ওরফে মুগ্ধ আদৌ কানে তুলল কিনা কে জানে। সে উল্টো ডান হাত বাড়িয়ে দিল পাশে। পর মুহূর্তে পাশ থেকে গার্ড এগিয়ে এসে একখানা বিশাল শটগান তুলে দিলেন মনস্টারের হাতে। উরুর উপর শটগানের বেস ঠেকিয়েছে মনস্টার। গানের নল ঠেকিয়েছে হিসামের দিকে। হিসাম ভয়ার্ত কণ্ঠে বারবার অনুনয় করছে ভীষণ। হাত জোর করে ক্ষমা চাইছে কতবার, অথচ সেদিকে থোড়াই পাত্তা দিচ্ছে মনস্টার। সে কেমন কুড় হেসে ঠান্ডা কণ্ঠে শুধালো, হ্যাপি জার্নি। তারপর ট্রিগার চাপতেই শটগানের নল দিয়ে অসংখ্য ছোট ছোট ধাতব দানা বেরিয়ে গেল ঝড়ের বেগে। মুহূর্তেই ঝাঁঝরা হয়ে গেল হিসামের বুক দেহ। লহুতে ভিজে গেল চারপাশ। শটগানের তীব্র আওয়াজে কান ধরে যাবার জোগাড় যেন। বাদবাকি গার্ডরা সব মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। স্ল্যাগের সবগুলো ধাতব দানা বেরোনোর পর থামল মুগ্ধ। আলগোছে উরুর উপর থেকে শটগানটা নামিয়ে রাখল বনেটের উপর। তারপর আরেক লাফে বনেট থেকে নেমে দাঁড়ালো রাস্তায়। দুই হাত উপরে তুলে ভীষণ আলসেমিতে আড়মোড়া ভাঙল যুবক। ঘাটটা চারিদিকে ঘুরিয়ে ফোটালো শব্দ করে। এক হাতে মাথা থেকে হেলমেট খুলে ছুঁড়ে ফেলল রাস্তার একপাশে। অতপর পকেট হাতড়ে একখানা মোটা সিগার বের করে এনে জ্বলন্ত শটগানের নলের সাথে একটা ঘর্ষণ বসাতেই জ্বলে উঠল তা। যুবক রয়ে শয়ে ঠোঁটের ফাঁকে গুজল সিগার। নাটকীয় ভঙ্গিতে গা দুলিয়ে পা বাড়ায় সামনে। ঠিক তখনই পেছন থেকে ছুটে এলেন গার্ড মহোদয়। মাথা নুয়ে মনস্টারের দিকে ফোন বাড়িয়ে দিয়ে নিচু কণ্ঠে বললেন, মনস্টার, আপনার কল। থামল মুগ্ধর পা।
ঘাড় বাঁকিয়ে একদৃষ্টে তাকালো ফোনের দিকে। কিছুক্ষণ সময় নিয়ে হাতে নিল ফোনটা। কানে ঠেকাতেই ওপাশ থেকে ভেসে আসে অ্যাডুইনের ভয়াতুর কণ্ঠ। মনস্টার, শি ইজ মিসিং।